ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা হয়েছি। এতদিন বাড়ি এবং পরিবারের কাছ থেকে দূরে রয়েছি পড়াশোনা এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য। ওহ, এতক্ষণ বক বক করেই যাচ্ছি, এখনো নিজের পরিচয়টাই দেয়া হয় নাই। প্লেনে উঠতে উঠতে নিজের পরিচয়টা দেয়া যাক। আমি আবরার অরিন শুভ, ইন্দোনেশিয়ার একজন বড় বিজনেসম্যান। আমার পরিবারে বাবা, মা, বড় বোন এবং ছোট ভাই আর আমি নিয়েই আমার পরিবার। এখন গল্পে ফেরা যাক। আমার আজকের এত বড় পজিশনের একটা বড় কারণ আছে, যা আপনাদের পরে জানতে পারবেন। দেখতে দেখতে প্লেন উড়াল দিল আকাশে, গন্তব্য বাংলাদেশ। প্রায় 4 ঘন্টা পর দেশে এসে পৌঁছালাম। আজ থেকে 7 বছর আগের কথা মনে পড়তেই শিউরে উঠলাম, কিন্তু এখন আর সে বিষয়ে কিছু মনে করতে চাই না। আজও আসতাম না এই শহরে যদি না বড় বোনের বিয়ে হতো। এসব ভাবতে ভাবতে বিমান থেকে নেমে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা গাড়ি এসে সামনে দাঁড়ালো আর বলল, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি আবিদ স্যার? বাট আপনি কে? আমি কবির স্যার। আপনি তো কার বুক করলেন তাই না? তো চলেন। আসলে আগে থেকেই আমি কার বুক করে রেখেছিলাম। এখন বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে 2 ঘন্টা লাগবে। ততক্ষণে বলে দেই 7 বছর আগে আমার সাথে কি হয়েছিল। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। সবকিছু ভালোভাবেই চলছিল। পড়াশোনা করতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, ফোন টিপতাম, বলতে গেলে সবই করতাম তখন। আসলে আমার বাবা ছিল খুব কড়া মনের একজন মানুষ। উনি যা ভাবে তাই করে। তার ভয়ে সব সময় আমাকে ফিট থাকতে হতো। আর একটা বড় বোন তো আছেই। তবে আমি আমার ছোট ভাইটাকে খুব ভালোবাসতাম, আর ও আমাকে খুব ভালোবাসতো। প্রতিদিন আমার গান শুনতে চাইতো। আসলে আমি খুব সুন্দর করে গান গাইতে পারতাম, আর প্রতিদিন আমি ওকে গান শুনিয়ে ঘুম পাড়াতাম। সবই ঠিকঠাক ছিল। একদিন আমার সাথে এমন কিছু হলো যার জন্য আমার পুরো জীবনটাই পাল্টে গেল। ভাবছেন কি এমন হলো? তবে শুনুন। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম। এমন সময় আমি শুনতে পাই কিছু লোকদের, তারা কথা বলছিল। এমন সময় আমি শুনতে পাই কিছু ছেলেদের কথা, তারা বলছিল, কালকে নীলিমাকে আমার বাসা দেখানোর নাম করে ওকে নিয়ে আটকে রাখবো, আর ওর বাবার কাছ থেকে অনেক টাকা দাবি করব। ভাবছেন নীলিমাটা আবার কে, তাই তো? আসলে নীলিমা হলো আমার বড় বোন। আমার আবার একটা বাজে অভ্যাস আছে। আমার যাকে সন্দেহ হয় তার সব কাজ এবং কথা আমি ক্যামেরা বন্দি করে রাখি। আজও তাই করলাম। তার পরের দিন আমি আজ কলেজে যাইনি, বলেছি শরীর খারাপ। আর তা কেন বলেছি তা একটু পরেই জানতে পারবেন। গল্প ফেরা যাক। দুপুরে যখন আপুর ভার্সিটিতে ছুটি হবে তার আগে আমি গিয়ে আম্মুকে বললাম, আম্মু আমার কিছু টাকা লাগবে, কেন? ওষুধ আনতে হবে, 500 দাও। এই নে, আর আসার সময় তোর আপুকে নিয়ে আসিস। ঠিক আছে বলে চলে আসলাম। আমি আপুর কলেজের সামনে এসে দেখি কিছু ছেলে আপুর সাথে কথা বলছে, আর তারাই হলো কালকে সেই ছেলেগুলো। আমি এখন কিছু বললাম না, আগে দেখি কি করে। একটু পরে আপু সহ ওই ছেলেগুলো একটা কালো গাড়িতে উঠতে দেখলাম। আমিও তাদের পিছু করলাম। কিছুক্ষণ পর তার একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো, আর আপুকে ভিতরে নিয়ে যেতে চাইলেই আমি গিয়ে ওদের মুখের উপর অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে দিলাম, আর তারা সবাই পড়ে গেল। তখন আপু আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমি আর কিছু না বলে আপুকে বাইরে উঠালাম আর বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইক থামাতেই আপু দূরে বাসায় চলে গেল। আমি বাইক পার্ক করে বাসায় ঢুকতেই গেলে আরো 4টা পড়লো, ঠাস 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 শব্দে। আমি কিছু বুঝে ওঠার আগেই আব্বু বলল, তোর লজ্জা করলো না এমন একটা কাজ করতে? আমি আবার কি করলাম? তুই জানোস না কি করছিস? না। ঠাস, মিথ্যা বলার জায়গা পাস না? আমি আবার কি মিথ্যা বললাম? কেন ওষুধ আনার নাম করে তুই যাস নাই তোর বড় বোনকে অন্য বাজারের ছেলেদের হাতে তুলে দিতে? কি বলছো টাকে এসব আব্বু? আর একটা কথা বলবি না, তোর ওই পাপি মুখটা আমি আর দেখতে চাই না। বের হয়ে যা আমার বাড়ি থেকে এক্ষুনি, রাইট নাও, গেট লস্ট। ঠিক আছে চলে যাচ্ছি, তবে একদিন আমাকে ঠিকই খুঁজবে, সেদিন আর আমাকে পাবে না। আমি উপরে আমার রুমে চলে আসলাম। এসে দেখি তুহিন কান্না করছে। তুহিন তুহিন হলো আমার ছোট ভাই। কিরে কান্না করতেছস কেন? ভাইয়া তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি গেলে আমাকে সাথে নিয়ে যাও। আমি নিজে এখন কোথায় যাব তার ঠিকানা নাই, তোকে নিয়ে কোথায় রাখবো? তোমার সাথে।
এই নে আমার ফোনটা রাখ, এটা তুই চালাইছিস গোপনে, আর এর ভিতরে একটা ভিডিও আছে, সেটাই হলো সবকিছুর প্রমাণ। তুই এই ভিডিওটা তোর আব্বুর ফোনে পাঠিয়ে দিস, আর এই সিমটা তোর কাছে রাখিস। আমি ফোন দিব, কিন্তু কেউ যেন না জানে। যদি কেউ জানে তবে আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি, মনে থাকে যেন। ওকে, কিন্তু আমি কি আর কোনোদিন তোমাকে দেখতে পারবো না? পারবি, আমি তোকে নিতে আসবো একদিন। যেদিন আমার গান আমার এই বাড়িতে শুনতে পারবি, সেদিনই তোকে নিয়ে যাব। আসি। আর শোন, এই ডয়েরটা ভরা চকলেট আছে তোর জন্য, আমার বিছানার নিচেও আছে। তাহলে তাহলে আসি, আর সব মনে থাকে যেন। এটা বলে চলে আসতে যাব, তখন ভাই বলল, ভাইয়া শোন, এই খাবারটা খেয়ে নে। জানি না আর কোনোদিন তুই পড়া শেষ না করতে পারলে তোর পাশে বসে খাওয়াতে পাবো কি না জানি না। নে, হা কর। হা করে এক লোকমা খাবার মুখে তুলতে যাব, এমন সময় কেউ ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। আমি ভাবলাম আব্বু, কিন্তু না, এ তো আম্মু। আমি আর কিছু না বলে চলে আসলাম। তারপর বাসা থেকে বের হয়ে চলে আসি। কিছু দূর যেতেই কাকাইয়ের সাথেই দেখা। আসলে ওনার সাথে আমার পরিবারের কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার আছে, তাই কাকাই সব বললাম। আর কাকাই সেই রাতের স্পেশাল প্লেনের মাধ্যমে পাঠিয়ে দেয় ইন্দোনেশিয়া। আর এখানে থেকে পড়াশোনা শেষ করে চাকরি করতে শুরু করি, আর জীবনে সফলতা কামাই করি। প্রায় প্রতিদিনই তুহিনের সাথে কথা হতো। মা বাবা নাকি আমাকে পাগলের মতো খুঁজতেছে এখনো, আর বড় বোনের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। অন্যদিকে তুহিন প্যারালাইসের রোগীর মতো বাসায় থাকে সবসময়, যাতে সবাই মনে করেন ও প্যারালাইসে আক্রমণ করছে। আর সবাই চলে গেলেও আমার কথা বলে। আর তার পরের ঘটনা তো আপনারা জানেনই। এখন মূল গল্পে ফেরা যাক। এসব ভাবতে ভাবতে বাসার সামনে কখন যে এসে পড়েছি তার খেয়ালই করি নাই। হঠাৎ করে কবির বলে উঠল, স্যার, আপনার বাসায় চলে এসেছি। ওহ, খেয়ালই করি নাই। আমি ওর বিলটা পরিশোধ করে নেমে কবিরকে বিদায় জানিয়ে বাসার গেটে প্রবেশ করলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে পরিচিতি নিয়েও সামনে নিলাম। আমি কিছু বলার জন্য সামনে তাকাতেই দেখি একটা হুড় করে দাঁড়িয়ে আছে। আমি তো তাকে এক দেখাই এক দফা ক্রাশ খেলাম। নিজেকে কিছুটা সামলে নিয়ে যেই কিছু বলতে যাব, তার আগে মেয়েটি বলতে শুরু করলো, ওই কোন শালারে চোখে দেখোস না? সারা কালো হাতি, লাল ব্যাং, হলুদ বিলাই, সবুজ বাদর, নীল টিকটিকি, কালা কুমির, আরো আছে কি কি জানি, মনে পড়তেছ না। মনে পড়লে পরে বলবো। মেয়েটা আমাকে না দেখে বড় বড় করে সব বলে দিল। আমি তো ওর কথা শুনে রীতিমতো টাচ খেয়ে গেলাম। মেয়েটা বলে কি সব কথাগুলো বলে মেয়েটা আমার দিকে তাকে আপু বলে দিল এক চিৎকার। আপু? আরে আরে, কি করছেন কি? এসব চিৎকার দিলেন কেন? কান দুটো ঝালাপালা করে দিলেন। যত সব পাগলের পাল্লায় পড়লাম। তারপরও আমাকে বলল, তুই আরিয়ান ভাইয়া না? বাট আপনি কে? তখন মেয়েটি বলল, আরে গাধা, তোকে এই নামে কে ডাকে? তখন আমার মনে হলো, আরে তাই তো, এই নামে তো আমায় কেউ ডাকে না, কেবল আমার মামাতো বোন জুহি ছাড়া। তখন আমি বললাম, তুই জুহি? জুহি তখন বলল, তাহলে চিনতে পারলি? কিন্তু তুই আমাকে চিনতে পারলি কিভাবে? তখন জুহি মনে মনে বলল, যাকে ছোটবেলা থেকে ভালোবাসি তাকে না চেনার কি আছে? আমি আবার বললাম, কি হলো? কিছু না, এমনি মনে হলো তাই বললাম আর কি। উফ, আসলে বিয়ে বাড়ি তো, তাই ডিজে বাজছে, তাই ওর চিৎকার কেউ শুনতে পেল না। না হলে এখানে কুরুক্ষে বেঁধে যেত। চল আমার সাথে। কোথায়? বাসার ভেতরে। মজা করার জন্য বললাম, যাব না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। আমি জানি ও একটু রাগে, তাই ওকে রাগানোর জন্য কথাটা বললাম। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয় নাই, জুহি হলো আমার একমাত্র মামার একমাত্র মেয়ে, এই গল্পের নায়িকা। ও রেগে আমার শার্টের কলা ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, চল আমার সাথে। কি কাজ? আরে দাঁড়া, একটা কাজ বাকি আছে। আমার সুটকেস নিয়ে যেতে হবে না? ও সরি। আর তোর কাছে মাস্ক আছে? বাট কেন? ওটা পরে নে। কেন? বললাম না পরে নে। ঠিক আছে, পড়তেছি। এত রাগ দেখানোর কি আছে শুনি? আসলে আমি ওকে ছোটবেলা থেকেই ভালোবাসি, তাই ওর কোনো কথাই ফেলতে পারি না। এবার গল্পে ফেরা যাক। আমি পকেট থেকে মাস্কটা বের করে নিয়ে পরে নিলাম, আর বললাম, চল এবার। চল। ও আমাকে ভিতরে নিয়ে গেল। সদর দরজার কাছে যেতেই আমি তো পুরোই অবাক, কারণ
আমাদের দেখে সবাই দরজার কাছে দাঁড়িয়ে আছে। তখন ভিড় ঠেলে আবার আব্বু বলে উঠল, জুহির মা, কে ও? ওর হাত ধরে বসেছো কেন তুমি? ও আমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি। তখন আব্বু বলল, কি বলছোটা কি এসব? আমি ঠিকই বলছি। আমি তো ওর কথা শুনে পুরোই অবাক, ও বলছেটা কি সব? তখন আব্বু বলল, তো জামাইয়ের মুখটা দেখি। জুহি এক টানে আমার মাস্কটা খুলে ফেললো। আমাকে দেখে তো সবাই টাস্কে খেয়ে স্ট্যাচু হয়ে গেল। তখন বাবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা আমায় মাফ করে দে তুই। তখন আমি নিজেকে সামলিয়ে নিয়ে বলে উঠলাম, কি আপনি আর কিসের মাপ চাইতেছেন? এটা শুনে বাবার সাথে সাথে হার্ট অ্যাটাক করলো। সাথে সাথে ওনাকে ধরে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বলল, ওনাকে দয়া করে আর কোনো আঘাত দিবেন না। আর একবার এমন আঘাত পেলে উনি মারা যাবেন। এর আগেও উনার একবার এমন হয়েছে, উনি সবাইকে মানা করছিল এই বিষয় বলতে, তাই বলা হয়নি আপনাদের। এরপর সবাই বাবার সাথে দেখা করে আসলো। যেই যাক, আব্বুর চোখ শুধু আমাকে দেখার জন্য খুঁজতেছে। অবশেষে আমি গেলাম। আমাকে দেখেই আব্বু বলতে শুরু করলো, আমায় তুই মাফ করে দে বাবা, আমি বুঝতে পারি নাই, প্লিজ মাফ করে দে আমায়। আরে আব্বু, কি করছিস সব? আমি তোমার উপর রাগ করি নাই। তোমার উপর রাগ করবো কেন? তুমি তো তখন পরিস্থিতি শিখেছিলে, এখানে তোমার কোনো হাত নেই। তখন আব্বু আমার বলতে শুরু করলো, তাহলে কথা দে, এবার আমি যা বলবো তুই তাই করবি। ঠিক আছে, কথা দিলাম। এরপর আব্বুর সাথে কথা বলে বাইরে চলে আসলাম। আর 2 দিন পরে আব্বুকে নিয়ে বাসায় চলে আসলাম। এই 2 দিন আমি কারোর সাথে দেখা বা কথা বলি নাই। পরের দিন বাসায় এসে আমি আমার রুমে গেলাম। গিয়ে দেখি ওখানে আব্বু বসে বসে কান্না করতেছে। আমাকে দেখে সে আমার পায়ে এসে পড়ল আর বলল, আমায় মাফ করে দে ভাই, আমি বুঝতে পারি নাই। আপনারা কি ভাবছেন এত সহজে মাফ করে দিলাম কিভাবে? আসলে আমি আব্বুকে কথা দিয়েছি বাসার সবাইকে মাফ করে দিব। তখন আম্মু আসলো রুমে আর বলল, আমাকে কি মাফ করা যায় না? যাই, কিন্তু তুমি কি একটা কথা জানো, তোমার ছোট ছেলে পুরো অসুস্থ। কি বলছিসটা কি এসব? আর তা না, একটু পরে প্রমাণ করে দিব। এসব তুমি যাও, আব্বুর সাথে আমার কিছু কথা আছে। যাইতেছি, থাক তোরা। বল এবার কি বলবি? আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি জানি সেটা, আর সেই মেয়েটা হলো জুহি, তাই না? তুমি কিভাবে জানলে? জুহি বলেছে আমায়। ও কি আমায় ভালোবাসে? বাট ওকে বুঝতে দিলে চলবে না, তুইও ওকে ভালোবাসিস, ওকে? ওকে ডান। আমি আর কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমার রুমে। একটু পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে শুধু তোয়ালে পরে বের হলাম। আর যাওয়ার সময় রুমের দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। জুই আমাকে দেখে নিল, এক চিৎকার, আহ! আমি দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরলাম আর বললাম, কি রে, চিৎকার দিলি কেন? তখন ও হাত দিয়ে ইশারা দিয়ে নিচের দিকে দেখালো। আমি দেখলাম আমি শুধু তোয়ালে পড়ে আছি। আমি তাড়াতাড়ি ওর মুখ ছেড়ে দিয়ে চলে আসছিলাম। তখন জুহি বলল, এই, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই যে দরজা লক না করেই ঘরে তোয়ালি পরে হাঁটতেছিস? যা গিয়ে প্যান্ট পরে আয়। ঠিক আছে যাইতেছি। তাড়াতাড়ি যা। আমি প্যান্ট পরে বের হয়ে বললাম, চল এবার। কোথায়? কেন, নিচে? না, নিচে এখন যাওয়া যাবে না। কেন? এতদিন পর দেখা হলো, কই একটু কথা বলবি, তা না শুধু পই পই করে ঘুরে বেড়াই। তোর মতো পিসির সাথে আবার কিসের কথা? আর তুই কি আমার বউ যে তোর সাথে কথা বলবো? এখন না তো কি হয়েছে, কিছুদিন পর তো হবই। কি সব বাজে বকছিস? তার চেয়ে ভালো নিচে চল, সবার সাথে গল্প করা যাবে। এটা বলে যেই আমি আসতে যাব, ঠিক তখনই ও আমার পিছনের কলার ধরে টান দিল। আর আমি নিজের উপর কন্ট্রোল না করতে পেরে ওর উপরে পড়ে গেলাম। আর পিছনের খাট ঠাকায় ও গিয়ে পড়লো খাটের উপর। এমন সময় আপু ঘরে ঢুকলো আর আমাদের এইভাবে দেখে বলল, বিয়ে হইতেছে আমার আর রোম্যান্স করতেছিস তোরা দুজনে? বিয়ের আগে এসব কিন্তু ঠিক না। কি বলছো নাকি এসব? রোমান্স, তাও আমি? আর কি বললে, বিয়ে? ওর মতো পেতনিকে বিয়ে করবো আমি? হাসলে আপু, আমার জন্য কত মেয়ে পাগল। আমি শুধু তোমার বিয়ের জন্য এখানে এসেছি। বিয়ে মিটে গেলেই আবার ফিরে যাব, আর সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। জুহিকে রাগানোর জন্য বললাম কথাটা। আমি আর চোখে ওর দিকে তাকিয়ে দেখি রাগে রীতিমতো লাল হয়ে গেছে।
ওর দিকে ঘুরতেই ও যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। আমি ঘুরতেই কলার ধরে টান দিয়ে। মা। আপু তো রীতিমতো হা হয়ে গেল, জুহি এটা কি করছে। একটু পর জুহি হাসতে হাসতে বাইরে চলে গেল। আপু এটা কি হলো? কই কি হলো? আরে এখনই তো হলো। আপুর দিকে তাকিয়ে দেখে মিটি মিটি হাসছে। শুধু হাসবে নাকি নিচে যাবে? চল। নিচে আসতেই দেখি সবাই আমার দিকে হা হা করে তাকিয়ে আছে আর মিটি মিটি হাসছে। আমি কিছু বুঝতে পারলাম না। তখন তাকিয়ে দেখি জুহি একপাশে দাঁড়িয়ে সমানে হেসেই চলেছে। কি হলো, সবাই ভাবে তাকিয়ে আছে কেন? ভূত বের হলো নাকি? ভাইয়া, তুমি কি তোমার চেহারাটা একবারও আয়নায় দেখো নাই? আমি ওর কথা শুনে দৌড়ে উপরে রুমে এসে আমার গালটা দেখে তো টাস্কি খেয়ে গেলাম। এটা কি করে হলো? পরে বুঝতে পারলাম এটা জুহির কাজ, তাই এভাবে মিটি মিটি করে হাসছে। আমি চলে আসার পর আব্বুকে আম্মু জিজ্ঞেস করলো, এটা কি করে হলো? তোমার বৌমা করেছে। মানে এখানে বৌমা আসলো কোথা থেকে? আরে বোঝো না, জুহি করেছে। তাই নাকি? হুম। এদিকে আমি টিস্যু দিয়ে গাল মুছে গিটার নিয়ে বাইরে চলে আসলাম। কিরে, গিটার দিয়ে কি করবি? দেখো কি করি। আর আমি এসেছি তো তুহিন জানেন তো? না, কিন্তু কেন? দেখ এবার আমি কি করি। এটা বলে মাইকটা আমার মুখের কাছে এনে গিটারের তাল তুলে গান শুরু করলাম। সং মিলে হো তুম হামকো বাড়ি নাসিব से আরো আহে মেনে কিসমত কি লাহি রোজ है तेरी मोहब्बत से साही मिले है। আমার গান শুনে তুহিন এক দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর তুহিনকে দেখে তো সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তারপর আমি সবাইকে সব খুলে বললাম আর সবাই খুব খুশি হলো। তারপর আজ অনেক রাত হলো, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে তো আমি টাসকে খেয়ে গেলাম। আমি তাকিয়ে দেখি জুহি আমার বুকের উপর গুটি মেরে শুয়ে আছে। আর আমি তাকিয়ে দেখি জুহি আমার বুকের উপর গুটি সুটি মেরে। আমি যে ওকে সরাতে যাব তখনও বলল, আরে কি করছোটা কি? ঘুমোতে দাও না গো আর একটু। সর এখন থেকে বলেই যে ধাক্কা দিয়ে সরাতে চাইলাম, ও সরার বদলপে আমাকে আরো জড়িয়ে ধরেছে। এমন সময় ঘরে আম্মু ঢুকলো আর আমাদের এভাবে দেখতে টাসকে খেয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। আরে আরে, কি হইতাছে এসব? কই কি হইতাছে? তুই অরিন এই ঘরে, তাও আবার ওর উপর শুয়ে আছিস, আবার বলতাছস কিছু হইতাছে, জানোস না? আমি আমার বরের উপর শুয়ে থাকবো না কি করব সেটা তোমার বলতে হবে কেন? বর মানে? বর, কারণ আমি ওকে ভালোবাসি। কি? হুম। তোর লজ্জা করে না ওকে ভালোবাসতে? ও না তোর বড় ভাই? আপন ভাই না তো, ফুফাতো ভাই। আর ফুফাতো ভাই আর মামাতো বোনের বিয়ে হয়েই থাকে। এবার আমি বললাম, কিন্তু আমি তোকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি আর জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কি? আনবো আনবো, একদম বিয়ে করেই আনবো। এই কথা শোনার পর জুহি কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। তারপর আম্মু বলল, এবার বল তুই কাকে ভালোবাসিস? বলতেই হবে, না বললে হবে না। না, এখনই বলতে হবে। ঠিক আছে বলছি, কিন্তু এখন তুমি কিছুই করতে পারবে না। ঠিক আছে, এবার বল। আমি জুহিকেই ভালোবাসি। কি? তাহলে এত নাটক কিসের? আগে দেখি নেই ও আমাকে কতটা ভালোবাসে আর কি কি করতে পারে আমাকে পাবার জন্য। দেখ চেষ্টা করে, কিন্তু ওকে আবার বেশি কষ্ট দিয়ে ফেলিস না। এটা বলে আম্মু বাইরে চলে গেল আর আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর নিচে গেলাম নাস্তা করতে। গিয়ে দেখি জুহি বাদে সবাই নাস্তা করছে। তারপর বললাম, কি হলো, সবাই এখানে আছে কিন্তু জুহি কোথায়? ও নাস্তা না করেই কোথায় যেন চলে গেল তাড়াতাড়ি করে। আমি বললাম নাস্তা করে যেতে, ও বলল পরে করে নিবে। কোথায় গেল? কোনো অঘটন ঘটাবে না তো? আর অঘটন ঘটাবে কেন? ও তো আমাকে পাওয়ার জন্য সব করতে পারবে, তাই এর জন্যই হয়তো কোথাও গেছে। বাদ দিয়ে গল্পে ফেরা যাক। অন্যদিকে জুহি চলে গেল এক কবিরাজের কাছে, যার চেম্বার এর ব্যানারে লেখা রয়েছে 1 নম্বর প্রেমে রোধ, 2 নম্বর সংসারে অশান্তি, 3 নম্বর বিদেশি যাত্রায় বাধা, ইত্যাদি ইত্যাদি। এবার বাচ্চাদন দেখি তুমি যাও কই, তোমার উপর এবার জাদু টোনা করবো। ওই তো একটা মুরগি হাসতে হাসতে আসতেছে, ওকে বোকা বানাতে পারলে কোটি কোটি টাকা হাতিয়ে নেব। আসসালামু আলাইকুম, বাবা আসবো?
আয় ভিতরে আসো, বসো এখানে। জুহি বসলো। আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সবসময় ইগনোর করে, আমাকে ভালোবাসতে চায় না। এই সমস্যা? এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে, কিন্তু এখানে আবার কিন্তু কিসের? এই কাজ করতে যা টাকা লাগবে তার চেয়ে 2 গুণ আমি আপনাকে দিব, কিন্তু ওকে আমার করে দিতে হবে। এই তো এবার লাইনে এসেছে, এবার বোঝার জ্বালা। একটা মন্ত্রপুত্র দিয়ে ওর মাথা থেকে কিছু চুল নিয়ে আসতে হবে। কোথায় আছে সে? কাজ কি? এটা আমার কাছে আছে, কিন্তু এটা নিয়ে আসতে কিছু টাকা লাগবে। কত টাকা? 10,000 টাকা। এই নিন 20,000 টাকা, আর কাজ কিটা আমায় দিন। ঠিক আছে, আজ তবে আমি আসি বাবা, আসসালামু আলাইকুম। তবে সাবধানে কাজ করবে। জুহি বাড়ি চলে আসলো, এসে নাস্তা করে ঘুমিয়ে পড়েছে, কারণ রাতে তার অপারেশনে নামতে হবে। কি ব্যাপার জুহি, কই সকালের পর থেকে একবারও আসলো না? আমি 7-5 না ভেবে জুহি রুমে গেলাম, গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। তাই ওকে জ্বালানোর জন্য চুল ধরে টান দিলাম, আর সাথে সাথে ও উঠে আমার কপালে একটা কিস দিয়ে আবার শুয়ে পড়লো। আমি কিছু না ভেবে দৌড় দিলাম, এখানে আরো কিছুক্ষণ থাকলে অন্য কিছু অঘটন ঘটতে পারে, তাই নিচে আসার পর। কিরে, কপালে লাল টিকা কে দিল? লাল টিকা মানে? আয়নায় গিয়ে দেখ। আমার কপালে লাল লিপস্টিকে দাগ কোথা থেকে? ও পরে মনে হলো এটা জুহির কাজ। আর কিছু বললাম না, কপাল টিস্যু দিয়ে মুছে বাইরে চলে আসলাম বন্ধুদের কাছে। ওদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় ফিরলাম, তারপর গোসল সেরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আপুর ডাকে। এই অরিন, ঘুম থেকে উঠে পড়, সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম, এসে দেখি বাড়িতে কেউ নাই। বুঝলাম সবাই ছাদে রয়েছে, তাই আমিও ছাদে যেতে লাগলাম। গিয়ে দেখি ঠিকই সবাই ছাদে রয়েছে। আমাকে দেখেই আমার কাজিনরা সবাই বলতে শুরু করলো, অরিন ভাইয়া এসেছে, এবার গান হবে, ইয়াহু। আমি পারবো না। ওদের জোরাজুরিতে গান গাইতে রাজি হলাম। একজন গিয়ে গিটারটা নিয়ে এলো, গিটার হাতে নিয়ে সুর তুললাম, সাথে জুহিও গান ধরলো। শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। এভাবে গানটা শেষ করলাম। আমরা গান শেষ করার পর সবাই মিলে হাততালি দিতে থাকলো। তাকে দেখে জুহি হাসছে। বাহ, জুহির হাসিটা তো অনেক সুন্দর। আমার চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নিলাম। কি হলো? কই কি হলো? অনেক রাত হলো, সবাই এবার নিচে যাও। ঘড়িতে দেখি রাত 10টা বাজে, তাই সবাই মিলে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে অনুভব করলাম আমার মাথায় কেউ হাত বুলাচ্ছে। আমি ভয় পেয়ে বললাম, আমার চিৎকার শুনে সবাই আমার রুমে চলে আসলো। আমি তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালাতেই দেখলাম রুহি আমার রুমে। আমি কিছু বলতে যাব, তখন আম্মু বলা শুরু করলো, জুহি, তুই অরণ্যের রুমে এত রাতে? একটু দরকার এসছি। কি দরকার বল এক্ষুনি। বলতে পারবো না। হবে, তাও এক্ষুনি? বলছি, এত চিল্লানোর তো কোনো কাজ নেই, তাই না? এত কথা বুঝি না, তাড়াতাড়ি বল। আমি শুভর চুল নিতে এসেছিলাম। কেন? দরকার আছে। কি দরকার? জাদুটোনা করবো ওর ওপর। কেন? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। কেন? তোর মতো পিচ্চিকে ভালোবাসবো আমি? হাউ ফানি। আমার চুল নেওয়া হয়ে গেছে, বাই। আসসালাম। বল চলে গেল। পরের দিন। আসসালামু আলাইকুম। আসবো বাবা? এসো মা। বাবা এই নেন চুল। লাগবে না। কেন? আর কাঁদছেন কেন? আমি কোনো কবিরাজ বাবা নই। মানে? আমি একজন সাধারণ মানুষ। বিয়ের 10 বছর পর আমার একটা বাচ্চা হয়, তাকে খাওয়ানোর জন্য এই পথে নেমেছিলাম, কিন্তু সেও গতকাল মারা গিয়েছে। আমি আর এই পথে থাকতে চাই না। কাঁদবেন না, আসি। আসসালামু আলাইকুম। বাবা প্লিজ বাঁচান আমাকে, আমি ওই ছেলে যার জন্য ওসব করতেছে। হ্যাঁ, এখন আপনি যাইতে পারেন, কিন্তু একটা কথা, ও আপনাকে খুব ভালোবাসে। আমি বের হয়ে চলে আসলাম, তখন রাস্তায় জুহির সাথে দেখা হলো। এই কবিরাজ ভণ্ড হতে পারে, কিন্তু আমি আরেকজনের কাছে যাব। আমি তোকে মেনে নিতে পারবো না, কারণ আজ আমার গার্লফ্রেন্ড বাসায় আসবে। কি? নাম কি ওর? কেন বলবো? বল। বিয়া। আজ আসুক ওই রিয়ার বাচ্চা। ওরে যদি আমি ঝাঁটা পিটা না দিয়ে দৌড়ান দিছি, তবে আমার নামও জুহি না। কি ভাবছেন এই রিয়াটা আবার কে?
রিয়া হলো আমার বেস্ট ফ্রেন্ড। ফ্লাইন্স বেক। হ্যালো। হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। হাই, কেমন আছি তরিন? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো কি খবর? ভালো না কেন? আর তুই বাংলাদেশি নাম্বারে কল দিয়েছিস কেমনে? তুই কি বাংলাদেশ আসছিস? তো কবে দেশে আসছিস? এই তো 3-4 দিন হলো। তুই দেশে আসছিস 3-4 দিন হলো, আর তুই আজকে মাত্র আমার সাথে যোগাযোগ করছিস? রাগ করিস না, আমার সাথে মিট করতে পারবি? কখন? পারলে এখনই। পারবো। ঠিক আছে, মেসেজে একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠাইতেছি, চলে এখনই। আমি ওকে একটা রেস্টুরেন্টের ঠিকানা সেন্ড করলাম। 30 মিনিট পর। হাই। হাই বস, এখানে কি খাবি বল, আজ আমি খাওয়াবো। বাহ, এত ভালো হলি কেমনে? সেটা খাওয়ার পর বলবো। অর্ডার কার্ডটা এই দিকে। রিয়া ওর ইচ্ছে মতো অর্ডার দিল। একটু পর খাবার চলে আসলো। আমরা দুজনে খেতে লাগলাম। খাওয়া শেষ করে বসলাম। এবার বল, তোর কি খবর? গপ আছে নাকি নাই? আছে, আবার নাইও। কি বুঝলাম না। আমার মামাতো বোন জহিকে তো তুই চিনস। তো আমি ওকে ভালোবাসি, আরো আমাকেও ভালোবাসে। তো এতে সমস্যা কি? আমি জানি না ও আমাকে কতটা ভালোবাসে, তাই জানার জন্য তোরই দরকার। আমাকে মানে? তোরে কালকের জন্য আবার গার্লফ্রেন্ড সাজতে হবে। কি? পারবি? ও পারবো। ওকে, তাহলে পুরো প্ল্যানটা বললাম। কি প্ল্যান সেটা আপনাদের জানতে হবে না, পরে সবাই জানতে পারবেন। ওকে ডান, অনেক মজা হবে। আর এই নে একটা বিয়ের কার্ড দিয়ে বললাম। অবশ্যই আসবো। কাল মেয়েদের অনুষ্ঠান তো, কালকে করা যাক কাজটা। চল তোর বাসায় দিয়ে আসি। চল। আমি ওকে বাসায় দিয়ে নিজেও বাসায় চলে আসলাম। এখন তো বাসায় যাবে তুই? তো বাইকে ওঠ। জুহি বাইকে উঠে আমি জড়িয়ে ধরলো। আরে আরে কি করতেছস তুই এসব? আমার বাইকে উঠলে ভয় করে। বাইক চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমরা যার যার রুমে চলে আসলাম। এমন সময় শুনি জুহি আম্মুকে বলতেছে, আজকে তোমার ছেলের বউ বাড়িতে আসবে। কি? তাহলে ভালো করে রান্না করতে হবে। যাই আমি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্না চাপলো। তাড়াতাড়ি সন্ধ্যায় সবাই আসি মেহেন্দি অনুষ্ঠানে। এমন সময় দেখি জুহি ঝাড়ু নিয়ে নিচে আসছে। আমরা তো সবাই অবাক। কিরে, তোর হাতে ঝাড়ু কেন? সেটা একটু পরে জানতে পারবি। একটু পর এক পিচ্ছি বলল, ওই দেখো একটা বউ আসতেছে। চেয়ে দেখি রিয়া। আমি রিয়াকে দেখেই উঠে গেলাম ওর কাছে। আমার যাওয়া দেখে সবাই বুঝলো এটাই রিয়া। আমরা ঘরে ঢুকতে যাব, এমন সময় জুহি সামনে আসলো ঝাঁটা নিয়ে। কি হচ্ছেটা কি জুহি? ও তোর নতুন ভাবি হবে, আর তুই ওকে ঝাঁটা দেখাইতেছস? জুহি কিছু না বলে রিয়ার সামনে গিয়ে ঝাড়ু দিয়ে বাড়ি দিল। রিয়ার অবস্থা খারাপ, এখন এখান থেকে পালাতে হবে। রিয়া আর কিছু না বলে দিল এক দৌড়, আর জুহি ওর পিছনে ঝাঁটি নিয়ে দিল দৌড়ানি। সবাই তো অবাক। অন্যদিকে জুহি রিয়াকে দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে এসে ধরে ফেললো। রিয়া আজ শাড়ি পরছিল, তাই জোরে দৌড়াতে পারি নাই। ভাবি ছেড়ে দিন, আমি সব কিছু বলতেছি। ভাবি মানে? আমি অরিনের বেস্ট ফ্রেন্ড। ও তোমাকে ভালোবাসে। তুমি ওকে কতটা ভালোবাসো তা জানার জন্য সে আমাকে বলেছে এসব করতে। সেও তোমাকে অনেক ভালোবাসে। এখন আমি কি করব? এই নাও, গাছ থেকে একটি গোলাপ ফুল দিয়ে বললাম, ওকে গিয়ে প্রপোজ করো। আর চলো ভেতরে। ভেতরে এসে সোজা গিয়ে অরিনের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ অরিন, উইল ইউ ম্যারি মি? তুমি বললে হবে না, ওকে বলতে হবে। ওয়াও। জুই সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। এখানে যে আরো মানুষ আছে সেটা আমার মনেই নাই। এই যে এখানে আমরাও আছি, এটা খেয়াল তো করো। জুহি লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে রুমে চলে গেল, আর আমিও চলে গেলাম। একটু পর আম্মু মামার রুমে গেল।
ভাই আসবো? আরে আসো, এটার জন্য কি আবার অনুমতি নিতে হয়? একটা কথা। বলো। ওদের সম্পর্কটা কি মেনে নেওয়া যায় না? ওরা তো সম্পর্কে ভাই বোন। আপন তো আর পর নয়। আর মামাতো বোন ফুফাতো ভাইয়ের বিয়ে তো হয়েই থাকে। হুম, ঠিক আছে, আমি রাজি, কিন্তু দুলাভাই? উনি রাজি আছে। তাহলে তো হলোই। ওকে, থাক তাহলে আমি যাই। আম্মু ঘরে এসে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি জুহি আমার বুকের উপর শুয়ে আছে। এমন সময় আপু এলো। আপুকে দেখে চোখ বন্ধ করে ফেলেছি। এই শুভ উঠ, কি হইতাছে এসব? কই কি হইতেছে? ঘুম ঘুম কণ্ঠে বললাম। তুই তোর রুমে কেন? কই জুহি? তোর উপরে এটা কে তাহলে? ওহ, খেয়াল করি নাই। জুহি জুহি, এই জুহি ওঠ। কি হলো, সকাল সকাল ডেকো না তো, তোমার বুকে ঘুমোতে ভালো লাগছে। দাঁড়া, তোর ঘুম বের করতেছি। আপু চলে গেল। একটু পর আবার এলো, হাতে একটা পানির বালতি নিয়ে। আপু এসব কি? দেখ কি এসব। আর কিছু না বলেই পানি ঢেলে দিল আমার উপর। দেখ কেমন লাগে। রাগ দেখে চলে গেল আপু। একটু পর দুইজনই উঠে চলে আসলাম। নাস্তা করে রুমে চলে আসলাম। একটু পর জুহি আসলো। ওই কি করস? নাচতেছি, দেখোস না? বস এখানে। কেন? মিষ্টি খাবো। দাঁড়া, নিয়ে আসতেছি। আরে ওই মিষ্টি না। তবে? এত বুঝতে হবে না, বস এখানে। যা ভাগ, এটা এখন দেয়া যাবে না। তো কবে পাওয়া যাবে? বিয়ের পর। বাই, রাতে। আজ আপুর গায়ে হলুদ হয়ে গেল, আর কালকেই আপু আমাদের চেয়ে পর হয়ে যাবে। ভাবতেই কেমন যেন কান্না পাচ্ছে। আর আমাদের চেয়ে আরেক বাড়ির আপন কেউ হয়ে যাবে। তবে কাঁদলাম না, কারণ আপু আমাকে অনেক কষ্ট দিয়েছে। এসব ভাবছি, তখনই কারো হাত আপার পিঠে স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি আপু। কি করছো এখানে? এই তো কিছু না। আমাকে মাফ করে দিছস তো? কিসের মাপ? আমি যেটা করেছিলাম। তবে নিচে চল, কাল তো আমি চলে যাব, তখন আর আমার সাথে এত কথা বলতে পারবি না। তারপর আপু এবং কাজিনদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এক সময় তাকিয়ে দেখি জুহি রাগে ফুসটাছে। আমি ওকে রাগানোর জন্য আরো হেসে কথা বলতে লাগলাম। একটু পর রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে আসলাম, কারণ বাইরে নাচ গান হবে। একটু পরই গান বাজনা শুরু করলো। জানেওয়ালা लाड कर आया कि नहीं, आएगा तो बोलकर तू आया कि नहीं, कोई वादा तुमने फिर निभाया कि आऊंगा ये बोलकर तो आया कि नहीं। একটু পর সকল জুটিকে মঞ্চে ডাকা হলো নাচার জন্য। আমার হাত টেনে নিয়ে গিয়ে মঞ্চে দাঁড়ালো জুহি। তখন আবার গান বাজনা শুরু করলো। আমি আর জুহি গানের সাথে সাথে তাল মিলিয়ে নাচতেছি। অনুষ্ঠান শেষ করে রুমে এসে দরজা লাগাতে যাব, এমন সময় জুহি দৌড়ে আমার রুমে এসে কলার ধরে টান দিয়ে ফেলে দিল। কি হলো এটা? যদি ব্যথা পেতাম। কানে নিচে ঠাটাই একটা মারবো। কি? আমার রুমে কেন তুই? আমার বরের রুমে আমি আসবো তো তোর কি? বর মানে? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে, কিছু এখনো হয় নাই। আর এখন যদি আমি কিছু করি তোর সাথে, তখন? কিছু করবি মানে? বুঝি নাই। না বুঝি নাই, দাঁড়াও করে দেখাইতেছি কি করব। তুই আমার দিকে এগোবি না। কেন, কি করবি? ভালো হবে না কিন্তু। কি খারাপ হবে? আবে জুহি অবস্থা খারাপ, পালাতে হবে। জুহি আর কিছু না বলে দৌড়ে ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে শুভ উঠ, সেই কখন সকাল হয়েছে, উঠ তাড়াতাড়ি। আজ না তোর আপুর বিয়ে। আপুর বিয়ে? আমার তো আর নয়। তোরটাও সামনের সপ্তাহে। কি সত্য? এখন ওঠো বাবা, অনেক কাজ। সন্ধ্যার বিয়ের সব কাজ মিটে গেছে, এবার বিদায়ের পালা। আপু অনেক কাঁদলো। শোন, এত কাঁদিস না, তবে আর তোর ওই মাসুম ভাইকে আর বিয়ে করাতে পারবি না। একটু পর আপু চলে গেল। পরের দিন। শোন বাবা। বলো। আগামী শুক্রবারই তো ওদের বিয়ে, তা আজই চাইছিলাম মার্কেট করে ফেলতে। একটু পর রেডি হয়ে নিলাম, মার্কেটে চলে গেলাম। মার্কেট করে বাসায় ফিরলাম সন্ধ্যা আসলে। এখন বাসায় কোনো মেহমান নেই, সবাই চলে গেছে সকালে। গল্পে ফেরা যাক। 3 দিন পর আজ আমার মেহেদি অনুষ্ঠান, আর পরশু আমার বিয়ে। ভাবতে কেমন যেন ভালো লাগে কাজ করলো।
সবাই হাতে মেহেদি দিতেছে আর আমাকে দিয়ে দিতেছে দুজন। রাতে অনেক মজা হলো। সব নিয়ম মেনে রাত 12টায় গেলাম ঘুমাতে। সকালে উঠে পড়লাম, তারপর রেডি হয়ে বের হলাম। আজও অনেক দখল গেল, তাই রাতে শুতে শুতে চোখে ঘুম চলে আসলো। পরের দিন আজ আমার বিয়ে। ভাবতে কেমন যেন অন্যরকম ফিলিংস কাজ করছে মনের ভিতর। আর সবচেয়ে বড় কথা হলো, আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে আপন করে পাবো। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। বাসায় আসার সময় জুহি অনেক কান্না করলো। আমি মজা করে বললাম, এত কাদার কি আছে, সব আটা ময়দা উঠে যাবে। ফাজলামি করিস না, বিয়ের পর মেয়েরা একটু কাঁদে। ইস ঢং। এখন বলতে থাক, পরে বোঝাবো। একটু পর ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার আগে মামা বলল, আমার মেয়েটাকে কখনোই দুঃখ দিও না। আপনি কোনো চিন্তা করবেন না, এখন বাসার ছাদে দাঁড়িয়ে আছি। একটু পর আমার এক বন্ধু এসে নিচে যেতে বলল। আমিও নিচে চলে আসলাম। আমি আমার রুমে ঢুকতে যাব, ঠিক তখনই আমার সব ভাবিরা আমার সামনে এসে দাঁড়ালো। আমি বুঝে গেলাম ওদের কি চাই, তাই আমি আর কিছু না বলে পকেট থেকে একটা চেক বের করে ওদের হাতে দিলাম, আর ওরাও সরে গেল। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর জুহি এসে আমার পা ধরে সালাম করতে যাবে, তখন আমি বললাম, ওই পাগলি, তোর জায়গা আমার বুকে, পায় না বুঝলি? তোর অজু আছে? আমি তাহলে অজু করে আসতেছি। তারপর অজু করে এসে দুজনে 2 রাকাত নামাজ পড়লাম। তারপর জুহি এসে আমাকে বিছানায় ফেলে দিল আর আমার বুকের উপর এসে শুয়ে পড়লো। এই, তুমি কি ঘুমাবে নাকি? কিন্তু কেন? আজকে ঘুমালে হবে তো? বুঝো নাই? না। সত্যি বুঝো নাই? না। ইয়ে মানে আম্মুকে দিদা, তোমার আম্মুকে নানু বানাতে হবে না? ওকে, তো আমার একটা মেয়ে বাবু লাগবে। না, ছেলে। না, মেয়ে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার গভীর সমুদ্রে।